সারা দেশ জুড়ে কোথাও একটা অনিশ্চয়তার প্রশ্ন উঠছে। কি সেই অনিশ্চয়তা? তার কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যেভাবে ভোটার তালিকা যে সংশোধন প্রক্রিয়া শুরু করেছে বিহার থেকে, তারপরেই উঠে আসছে একাধিক প্রশ্ন। সাধারণ মানুষের সচিত্র পরিচয়পত্র বলতে এতদিন তারা জেনে এসেছে তাদের আধার কার্ড, যেটা কেন্দ্রীয় সরকার অত্যন্ত জোরের সাথে তারা এই আধার কার্ড তৈরি করিয়েছিল, এবং তাদের যে ভোটার কার্ড এবং অবশ্যই রেশন কার্ড। তবে এই তিনটে পরিচয়পত্র একেবারেই মান্যতা দিচ্ছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাহলে মানুষের সচিত্র পরিচয়পত্র বলতে যে 11টা তথ্যের কথা বলা হয়েছে, সেই 11টি যে তথ্যের মধ্যে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টত নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলে এ প্রশ্ন তুলেছে যে সেগুলো জাল হয়ে যেতে পারে। তাহলে এমন কোনো তথ্য নেই যেটা জাল হতে পারে না। আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সমীক বাগচি, তার সাথে কথা বলবো। এসআইআর নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা, একটা অস্থিরতা তৈরি হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে এসআইআর এর এই যে বিষয়বস্তুটা, এটা কিন্তু মানে কেন্দ্র এমনভাবে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছে, যেটা সুপ্রিম কোর্টের কাছে আপনারা জানেন গত 28শে জুলাই এই মামলাটা হয়েছিল, সেটা একটা কোশ্চেনেবল জায়গায় চলে গেছে। 54 লক্ষ নাকি ভুয়ো ভোটার কার্ড সারা বিহার জুড়ে আছে, এটা সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র। এইটা জানার পরে সেখানে 3 জন জাস্টিসের যে বেঞ্চ, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জাস্টিস জয়মাল্য বাগচি, তিনি প্রশ্ন করেছিলেন এই মামলার শুনানি চলাকালীন যে তাহলে আপনারা কোন জিনিসটাকে ল্যান্ডমার্ক হিসাবে ধরছেন, কোন জিনিসটাকে মানে দিলে সাধারণ নাগরিক যারা তারা তাদের নাগরিকত্বর প্রমাণ থাকবে বা তাদের মানে তারা যে ভারতবর্ষের নাগরিক সেইটার প্রমাণটা প্রামাণ্য হিসাবে থাকবে। সেখানে সুপ্রিম কোর্টে 10টা আপনাদের তারা ক্রাইটেরিয়া দিয়েছে, যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে ওই সরকারি পেনশন প্রাপ্ত লোকজনদের কথা বলা হয়েছে, তার পেনশনের কাগজ, বা 87 সালের আগে যদি কেউ জন্মে থাকে তার বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, অথবা হচ্ছে যে তার পাসপোর্টের কপি এবং দলিলের কপি বলা হয়েছে, আরও বেশ কতগুলো তথ্য সেখানে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস প্রশ্ন ক্লিয়ার হচ্ছে না, সেটা ওখানকার বিচারপতিরাও বলেছেন যে তাহলে ভোটার কার্ড, আধার কার্ড এইগুলোকে কেন্দ্র কেন সচিত্র পরিচয়পত্র হিসেবে এতদিন মান্যতা দেওয়ার জন্য প্রিভিয়াসলিও সুপ্রিম কোর্টে তারা মামলা করেছিল, এবং কেন এইগুলোকে মান্যতা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র আরও কিছু তথ্য সেখানে জানাচ্ছে যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তারা নাকি এরকম ভুয়ো ভোটার লিস্ট তাদের হাতে রয়েছে, সেগুলো তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবে, এবং প্রয়োজন পড়লে বিহারের মতন অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও মামলা তারা করতে পারে যদি কোনো রাজ্যের তরফ থেকে বাধা আসে, বা এইটাকে যদি তারা মানে সেইটাকে না তখন প্রসেসিং করতে দেয়। এক্ষেত্রে কিন্তু আমি বলবো জাস্টিসরা মন্তব্য করেছেন যে কিভাবে আপনি বুঝছেন, মানে কেন্দ্রকে জিজ্ঞেস করেছে, কেন্দ্রের যারা লয়ার তাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কিভাবে বুঝছেন যে ভুয়ো কথাটা আপনারা বলছেন তার মধ্যে একজনও বেঁচে নেই বা একজনও তার মধ্যে ভ্যালিড নয়, এটা আপনারা কিভাবে বলছেন? তার কিন্তু কোনো ব্যাখ্যা ঠিক মতনভাবে সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত 28 তারিখ যে হিয়ারিং হয়েছে তাতেও কিন্তু তারা দিতে পারেনি। কার্যত কোর্ট কিন্তু নিরাশ, এবং বিচারপতিরা মন্তব্য করেছেন যদি দেখা যায় লার্জ স্কেলে নাম বাদ যাচ্ছে, এবং যাদের নাম বাদ যাচ্ছে তারা যদি এসে পরবর্তী অভিযোগ করেন সুপ্রিম কোর্টে যে কোনো কারণ না দেখিয়ে তাদেরকে প্রপার হিয়ারিংয়ের সুযোগ না দিয়ে বা তাদের কাছ থেকে কাগজপত্র সঠিকভাবে না দেখে যদি নাম বাদ গিয়ে থাকে, যদি এরকম একজনও ব্যক্তির নাম বাদ গিয়ে থাকে যিনি বেঁচে আছেন বা তার প্রামাণ্য কোনো নথিপত্র রয়েছে, তাহলে কিন্তু তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। যদিও এটা কনস্টিটিউশনাল বিষয়, কেন্দ্রের বিষয়, কিছু বিষয় আপনারা রয়েছে জানেন যেগুলো রাজ্য বা কেন্দ্রের বিষয়, যেগুলো সরাসরি আদালত হস্তক্ষেপ করতে পারে না, সেটা মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে যেহেতু এটা নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়, এক্ষুনি সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করছে না।
না, কিন্তু যদি দেখা যায় যে এর মধ্যেও কোনো ইনজাস্টিস রয়েছে, কোনো ম্যালিস রয়েছে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে। মামলার পরবর্তী শুনানির দিন 12 এবং 13ই আগস্ট ধার্য করা হয়েছে। শ্রমিক একটা প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নটা যে আমরা দেখেছিলাম যখন বিহারের এই ভোটার তালিকায় যে সংশোধন, সেই সময় আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ মহুয়া মৈত্র, তিনি এই মামলায় অন্তর্ভুক্ত হলেন গতকালকে। অর্থাৎ সেখানে আমরা দেখছি ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল তারা সুপ্রিম কোর্টে এই মামলা, অর্থাৎ এই যে এসআইআর সম্পর্কিত যে মামলা দায়ের ইতিমধ্যেই হয়েছে বিহার সরকারের পাশাপাশি, মাফ করবেন, বিহারের থেকে অন্যান্য বেশ কিছু রাজ্য থেকে মামলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তারাও এই মামলায় ক্যাভিয়েট গতকাল করেছে, এবং এই ক্যাভিয়েটে যে তারা দাবি করছে যে তারাও যাতে এই মামলায় অন্তর্ভুক্ত হোক, অর্থাৎ যে কোনো সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ঝড় বা ঝাপটাটা আসতে পারে। তাহলে প্রাথমিকভাবে কি সরকার মনে করছে এখন থেকে একটা রক্ষা কবচ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? আমারও তাই মনে হচ্ছে, কারণ ক্যাভিয়েট মামলা তখনই আমরা করে থাকি যখন আমরা কোনো মামলায় কোনো রায় আমাদের সাধারণত সাধারণ নলেজ অনুযায়ী যখন কোনো রায় আমাদের ফেভারে যায় লোয়ার কোর্টে, তখন ওপর কোর্টে আমরা ক্যাভিয়েট করি, বা সেই কোর্টেই আমরা ক্যাভিয়েট করি আরও উচ্চতর বেঞ্চে, যাতে কখনো আমাকে বাদ না দিয়ে, মানে আমাকে নোটিশ সার্ভিস না করে কোনো এসএলপি বা কোনো মামলার শুনানি না হয়। সুপ্রিম কোর্টে সাধারণত নোটিশ সার্ভিস করেই শুনানি হয়, কিন্তু সেক্ষেত্রেও রাজ্য সরকার মনে করছে যদি একতরফা কেন্দ্র পশ্চিমবঙ্গের বিষয়ে যদি কোনো মামলা শুনানি করে, সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ সরকারকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে যদি বিচারকরা মানে কোনো রায় দেন এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যেতে পারে, সেই জন্য তারা ক্যাভিয়েট ফাইল করেছেন। কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় সরকার যে পদ্ধতিতে করছে, আমি আপনাকে আবারও সেই একই কথা বলবো, যে পদ্ধতিতে করছে সেই পদ্ধতিটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে একদম ক্লিয়ার নয়। কেন ক্লিয়ার নয় তার সপক্ষে কেন্দ্রীয় সরকারের কাছে আপনি আগের দিনের কথা বলছি আমরা, তার আগের দিনের কথা যদি আমরা ধরি, তার আগের দিন কেন্দ্রীয় সরকার কিন্তু একটা কথা জানিয়েছিল যে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটোর কোনোটাই নাকি প্রামাণ্য বা সচিত্র পরিচয়পত্র নয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে বা ভোটার হিসাবে পরিগণিত হওয়ার ক্ষেত্রে। তাহলে এই দুটো কার্ডই ধরে নিন কেন্দ্রীয় সরকারেরই দপ্তর দিচ্ছে, একটা হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া দেয় ভোটার কার্ড, আর ইউনিয়ন অফ ইন্ডিয়া তারা দেয় আধার কার্ড, বা অন্যান্য কার্ডগুলো সবই কেন্দ্রীয় সরকার ইস্যু করে। রাজ্য সরকার হয়তো তার লোকের নামের লিস্ট রেকমেন্ড করে তাদের এসডিও বা বিএলওর মাধ্যমে, কিন্তু বাকি কাজগুলো তারা করে। এই প্রসঙ্গে কিন্তু আমার যেটা মনে হয় যে কোর্ট কিন্তু বারবার এইটাই মনে করিয়ে দিতে চেষ্টা করেছে কেন্দ্রকে যে তাদের তাহলে কোনগুলোকে প্রামাণ্য নথি হিসাবে তারা বিবেচনা করছে। তখন এই 10টা জিনিসের লিস্ট দেওয়া হয়েছে। এখন এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। আমার একটা প্রশ্ন আবারও থাকছে, যে গ্রাম বাংলার যারা গরিব সাধারণ মানুষ যাদের কাছে এই ধরনের অর্থাৎ নথি, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এই 3 ধরনের নথি রয়েছে, কিন্তু আরও যে নথিগুলোর কথা বলা হচ্ছে সেই নথি তাহলে যদি তাদের কাছে না থাকে, সেই মানুষগুলো তাহলে কোথায় যাবে? তাদেরকে কোথায় তাহলে পাঠানো? তাহলে ঘুরে ফিরে কি সেই এনআরসির দিকেই কি নিয়ে যাওয়ার ডিটেনশন ক্যাম্প? আপনি ঠিকই বলছেন, ঘুরে ফিরে কিন্তু এইটা সুপ্রিম কোর্টও সঠিক সন্দেহ করেছে। একজন মানে কি বলবো, একজন আইনজীবী হিসাবে আমার রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার মানে উচিত নয়, কিন্তু তবু আমি বলবো আমারও যেন মনে হয়েছে একজন সাধারণ আইনজীবী হিসাবে, আমারও যেন কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে এর মধ্যে কোনো না কোনো সূক্ষ্ম হলেও একটা কোনো রাজনীতি কাজ করছে। সেই এনআরসি, সেই ডিটেনশন ক্যাম্প, যে ডিটেনশন ক্যাম্প আসামে আমরা দেখেছি, যে ডিটেনশন ক্যাম্প আমরা উড়িষ্যাতে দেখেছি, হয়তো সেই ডিটেনশন ক্যাম্প হয়তো পশ্চিমবঙ্গে এবার আসতে চলেছে। যে এনআরসি করার জন্য একটা সময় আমরা দেখেছিলাম 2022-এর শেষের দিকে কীরকম গন্ডগোল হয়েছিল, কত জায়গায় ভাঙচুর হয়েছিল, রেল লাইন উপড়ে ফেলা হয়েছিল, স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পোস্ট অফিস, থানা, কোনো কিছু বাদ যায়নি, এত গন্ডগোল হয়েছিল। সেই এনআরসি করার যেন একটা চক্রান্ত ঘুরিয়ে আবার করানোর একটা চেষ্টা। মানে বলতে চাইছো তাহলে এই যে এনআরসিটা যেমন সরাসরি যেমন কি একটা প্রকাশ্যে চলে এসেছিল,
এনআরসি প্রকাশ্যে আসার পরে এই যে ভাঙচুর এত কিছু ঘটনা, সেই কারণেই কি একেবারে ঘুরপথে একটা অন্যভাবে সেই এনআরসিটিকে আনার একটা পরিকল্পনা ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে, কি মনে হচ্ছে? একদম একদম একদম, মানে আমি যদি আরেকটু খোলসা করে বলি, ডবল ইঞ্জিন সরকার সারা দেশে করতে হবে। আমি একদম পরিষ্কার আপনাকে বলছি, যেটা আমার মনে হয়েছে, সারা দেশে ডবল ইঞ্জিন সরকার চাই। সেই অভিসন্ধি কার্যকর করার এটা একটা অন্যতম প্রচেষ্টা বলে আমার মনে হচ্ছে। নাম দেওয়া হয়েছে যে ইলেকশন কমিশন করছে, নাম দেওয়া হয়েছে এসআইআর, আরও বিভিন্নভাবে তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর মধ্যে দেখুন, চিরকালই আমাদের দেশের পলিটিক্স, আমাদের দেশের মানে কি বলবো, পার্লামেন্টকে বলুন বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভাকে বলুন, চিরকালই নিয়ন্ত্রণ করে এসেছে। এটা কোনো নতুন ঘটনা কিছু নয়। এখানেও যে নিয়ন্ত্রণ করবে না, কারণ কেন্দ্রীয় সরকারে কারা বসে রয়েছেন, কেন্দ্রীয় সরকারের মাথা যদি প্রধানমন্ত্রী হন, মানে আমি বলতে চাইছি যে সাংগঠনিক দিক থেকে মাথা প্রধানমন্ত্রী, কিন্তু তিনিও তো একটি দলেরই থেকে তিনি নির্বাচিত। অবশ্যই আমরা এই প্রসঙ্গ কোথায় যায়, কোথায় গিয়ে পৌঁছয়, এবং এই এসআইআর নিয়ে যেভাবে দেশ জুড়ে একটা আলোড়ন তৈরি হয়েছে, তবে কোথাও মনে হচ্ছে এনআরসিটাকেই কি ঘুরিয়ে খুব সূক্ষ্মভাবেই এই ভোটার তালিকার সংশোধনের মধ্যে দিয়েই কি এগিয়ে নিয়ে যেতে চাইছে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, এমনটাও মনে করছেন হাইকোর্টে আইনজীবী মহলের একাংশ। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।